নমস্কার সবাইকে। আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রান্নার রেসিপি থাকবেই। আমার ভিডিওতে রান্নার রেসিপি থাকবে সেটা হতে পারে না, কিন্তু তার সাথে একটু নতুনত্বের স্বাদ রয়েছে। কারণ ইনস্টিটিউট থেকে নিয়ে গিয়েছিল জেরুজালেমে ঘুরতে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটি ভাগ করে নিই, কারণ জেরুজালেম ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটি আমার কাছে বরাবর খুব সুন্দর। এবারে যেহেতু ইভিনিং ট্রিপ ছিল, তো রাতের ট্রিপ সেটি আমার কাছে আরও বেশি স্পেশাল। এমন নয় যে জেরুজালেম প্রথমবার যাচ্ছি, এমন নয় যে জেরুজালেমে বিকালবেলা থাকিনি, কিন্তু মানে শীতকালে বিকেল 4-5টার সময় অলরেডি অন্ধকার হয়ে যায়। তো তখনকার অভিজ্ঞতা আর একটা জায়গায় যখন আমি যাচ্ছি 7-8টার সময় ঢুকছি গরমকালে, সন্ধ্যা হতে হতে আরেকটু দেরি হবে, এবং তার অভিজ্ঞতা দুটো অনেকটা আলাদা। এবং কারণ উইথ টাইম একটা শহরের রূপটাও চেঞ্জ হয়ে থাকে, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে, সময় বলতে আমি বলছি যে সকালবেলা যে কোনো একটা জায়গার রূপ একরকম থাকে, সেই জায়গাটাই বিকালবেলার রূপ অন্যরকম হয়ে যায়, সন্ধ্যাবেলার রূপ অন্যরকম হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার এই অভিজ্ঞতাটাই ভাগ করে নিই। জেরুজালেম যখনই যাই ঠিক এই টানেলটার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, এবং এই টানেলটা ক্রস করলেই জেরুজালেম শহরটা চোখের সামনে পড়ে। আমার এই জায়গাটা এতবার ভালো লাগে দেখতে, এবং প্রতিবার আমি ভিডিও করি, এবং এই জায়গাটা যে কতগুলো ভিডিও আমার ফোনের রয়েছে তার ঠিকানা নেই। এই যে পাহাড়ের গায়ে গাছপালা, তার গায়ে এরকম বাড়িঘর রয়েছে, আমার ভারী ভালো লাগে। মনে হয় যেন একটা অন্য রূপকথার জগতে এসে পড়েছি। জেরুজালেম শহরটায় যতবার এসেছি ততবারই কিন্তু আমি মুগ্ধ হয়েছি। কোনো বাড়ি কিন্তু এই শহরটা আমাকে হতাশ করেনি। প্রথমবার এসেছিলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রিপে নিয়ে এসেছিল, এবং সেই ট্রিপে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল। তখন আমার খুব ভালো লেগেছিল। কোনো একদিন সময় করে এই সমস্ত ভিডিওগুলো এক জায়গায় পাইল আপ করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব অবশ্যই। দিনের বেলা আমি জেরুজালেম কীভাবে এক্সপ্লোর করেছিলাম, কীভাবে চিনেছিলাম প্রত্যেকটা ইটের ইতিহাস, সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আমাদের ইনস্টিটিউটের বাসে করে যখন নিয়ে যায়, ইনস্টিটিউটের গেট থেকেই মোটামুটিভাবে বাসটি ছাড়ে, এবং আমাদের সঙ্গে কিন্তু একটি গাইড থাকেন যিনি সবটা এক্সপ্লেন করে দেন, এবং বাসের মধ্যে যেতে যেতে কিন্তু উনি আমাদের সবটাই এক্সপ্লেন করছিলেন। প্রথমেই আমাদের নিয়ে এসেছিল মাউন্ট অফ অলিভ, এবং সেখান থেকে আমাদেরকে পুরোনো যে ওল্ড সিটি যেখানে আমরা যাব সেটা দেখাচ্ছিল, ডোম অফ দ্য রক দেখাচ্ছিল, এবং হিস্ট্রিটাকে আমাদের আরেকবার করে বুঝিয়ে দিচ্ছিল যে আমরা কেন যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, সমস্ত কিছু। এইবারের ট্রিপের মেন আকর্ষণ ছিল যে রাতের জেরুজালেম, এবং তার সাথে যেটা মূলত আকর্ষণের বিষয়বস্তু ছিল অন্তত আমার কাছে, সেটা হচ্ছে টাওয়ার অফ ডেভিডের মিউজিয়াম। এমন নয় যে টাওয়ার অফ ডেভিডে আমি আগে যাইনি, টাওয়ার অফ ডেভিডের মিউজিয়ামে আমি আগেও গেছি, কিন্তু সেটা দিনের বেলা। আমি রাতে কখনো যাইনি, এবং রাতে যে নাইট শোটি হবে সেটি ভারী সুন্দর ছিল। এবং দেখার পরে আমার মনে হলো এই যে আমি ভেবেছি যে আমি এই জেরুজালেমের ট্রিপটি অ্যাটেন্ড করবো ইনস্টিটিউট থেকে, আমার মনে হচ্ছে খুব ওয়াইজ ডিসিশন নিয়েছি। না আসলে কিন্তু মিস করতাম। যেহেতু মাউন্ট অফ অলিভ থেকে তারপরে আমাদের ওল্ড সিটি নিয়ে যাচ্ছে, তাই শহরের অন্যান্য প্রান্তগুলো দেখারও সুযোগ হয়ে গিয়েছিল। কারণ রিহোবত থেকে যখন আমি জেরুজালেম যাই একটা বাসেই পৌঁছে যাওয়া যায় অলমোস্ট, তো সেক্ষেত্রে মোটামুটি ওল্ড সিটির কাছেই আমি পৌঁছে যাই। তো শহরের এই রূপটা আমার খুব একটা দেখা হয় না, তো সেটা দেখেও কিন্তু ভারী ভালো লাগছিল। আমি চিরকালই একটু নস্টালজিয়াতে বাঁচতে ভালোবাসি। তো এই সমস্ত এই শহরটায় গেলে আমি জানি না, হঠাৎ করে আমি খুব নস্টালজিয়াতে ভুগি। আমি জানি না, এর কোনো সদুত্তর আমার কাছে নেই। ইতিমধ্যে পুরনো শহরের কাছে প্রায় এসে গেছি। পুরো শহরে ঢুকেই প্রথমে কিন্তু আমাদের আগেও বলেছি যে এবার কিন্তু পুরো শহরটা আমাদের দেখাবে না, কারণ জেরুজালেমের যে ডে ট্রিপ আমাদের ছিল বেশ 2 বছর 2 আগে ছিল, এবং সেই ট্রিপে কিন্তু জেরুজালেমের পুরনো যে শহর সেটি আমাদের আগেই দেখিয়েছিল। এইবারের ট্রিপে সেটি মূল আকর্ষণ নয়, মূল আকর্ষণ মিউজিয়াম এবং রাতের জেরুজালেম। কথায় কথায় বলে রাখি যে জেরুজালেম পুরনো শহরটি 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্মেনিয়ান কোয়ার্টার, জিউস কোয়ার্টার, ক্রিশ্চান কোয়ার্টার এবং মুসলিম কোয়ার্টার। প্রত্যেকটা কোয়ার্টারেরই এক একটা করে হিস্ট্রি রয়েছে। সেই হিস্ট্রি অবশ্যই যেদিনকে আমি আমার জেরুজালেমের অন্যান্য মেমোরিগুলো শেয়ার করব সেদিনকে তোমাদের সঙ্গে সেই হিস্ট্রিটাও ভাগ করে নেব। প্রথমে আমরা এসে গেছিলাম ওয়েস্টার্ন ওয়াল। ওয়েস্টার্ন ওয়ালে কিন্তু প্রার্থনা করার জন্য ছেলে এবং মেয়েদের জন্য আলাদা করে জায়গা রয়েছে, এবং প্রথমবার এসে কিন্তু আমি একটা চিরকুটে নিজের প্রার্থনা লিখে দেয়ালের খাঁজে রেখে দিয়ে এসেছিলাম। এবং আমি ভগবানের তো কোনো ভাষা হয় না,
আমি একরাশ প্রার্থনা নিয়ে সেটা রেখে এসেছিলাম, এবং তখন দেখে মনে হয়েছে সেই দেয়ালে কত ধরনের সাদা কাগজ রয়েছে, এবং ভাবলে অবাক হয়ে যেতে হয় যে কত মানুষ আসছে দিনের পর দিন, তাদের প্রার্থনা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের পাওয়া না পাওয়া, সুখ দুঃখ, সবটা একটা অদ্ভুত বিশ্বাসে কোনো এক শক্তির কাছে ভাগ করে নিচ্ছে। সত্যি মাঝে মধ্যে খুব ভালো লাগে, এবং বিশেষ করে এই ধরনের জায়গায় আসলে কিন্তু আমার মন খুব ভালো হয়ে যায়। মনে হয় যেন একটা অন্য জগতে এসে গেছি, এবং যেন একটা অদ্ভুত পজিটিভ এনার্জি ফিল করি, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমার সঙ্গে অনেকের একমত না হলেও হতে পারো। যাই হোক, এরপরে কিন্তু আমাদের গাইড নিয়ে চলে আসলো জিউস কোয়ার্টারে। জিউস কোয়ার্টারে এই জায়গাটা কিন্তু, জিউস কোয়ার্টারে এই পার্টিকুলার এই জায়গা সেটা প্রাচীন বাজার, এবং এই যে চারিদিকে যে মোজাইকের মধ্যে বিভিন্ন কারুকার্য দেখছো, এখানে কিন্তু সেই বাজারে লোক বসে আছে, বাজারে জিনিস বিক্রি করছে, সেই তখনকার দিনের যে ঘটনাগুলো সেটাকে পোর্ট্রে করার চেষ্টা হয়েছে। এবং সব থেকে অ্যামেজিং হচ্ছে এই পেন্টিংটি। এই পেন্টিংয়ে যে লোকজন যেভাবে দাঁড়িয়ে আছে, মানে এই পুরো জায়গাটাতে একটা গোটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার ঠিক যেভাবে হাইট হওয়া উচিত, এটা ঠিক সেভাবেই মানুষ দাঁড়িয়ে, শুধু মানে ছবি না, এটা না, এই জায়গাটারই একটা অদ্ভুত প্রতিবিম্ব বা প্রতিফলন, মানে প্রাচীনকালে যেভাবে বাজানো হতো। এখানে আমাদের যেমন বাকলাওয়া, কফি সব রাখা ছিল। তো আমাদের ভারী খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখন ছপাছপ খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে আমাদের শুরু হলো রাতের জেরুজালেমকে এক্সপ্লোর। রাত বলবো না, বিকেল বলা যেতে পারে, সময় হিসেবে হয়তো রাত, কিন্তু তখন যেহেতু সূর্য অস্ত যায়নি তাই আমি বিকেলই বলবো। এই পথে ছিল জেরুজালেমের ভিতরে যে ছোটো ছোটো বাজারগুলো থাকে বা মার্কেট থাকে, সেই মার্কেটে কিন্তু ভারী সুন্দর জিনিস পাওয়া যায়, দেখলে মনে হয় সব কিনে নিই। কিন্তু এই দিন তো ঘুরতে গিয়েছি, সামনে ওই যে গাইড চলেছে, আর আমার এত ভয়, আমি গাইড গিয়ে আমরা দুজনে খালি গাইডের সঙ্গে সঙ্গে চলছি। বেসিক্যালি আমার একটু ভয় যে অন্ধকারে যদি আমি রাস্তা হারিয়ে ফেলি, সেটা আমার মেন কথা, আমি গাইডের সঙ্গে সঙ্গে চলছি যাতে আমি রাস্তাটা হারিয়ে না ফেলি। অনেক বন্ধু বান্ধব ছিল। এই ধরনের ট্রিপে আসলে কি হয় যে রেগুলারের ল্যাবের ব্যস্ত জীবনে কারোর সঙ্গে সেভাবে দেখা হয়ে ওঠে না। এই ধরনের ট্রিপে আসলে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, যেটা কিন্তু আমার ভারী ভালো লাগে। আর ওই দিকে দেখা যায় জাফা গেট। জাফা গেটটি আমি শেষে আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই হলো আমার টাওয়ার অফ ডেভিড মিউজিয়াম, এবং এখানে আমরা যখন প্রবেশ করার পরে আমাদের গাইডই সব কিছু অর্গানাইজ করলো, টিকিট কেটে সমস্ত কিছু করা। এবং টাওয়ার অফ ডেভিডের আমি এর আগেও বললাম যে দিনের বেলা আমি ঢুকেছি, তো রাত্রিবেলার পরিবেশটা খুব সুন্দর, এবং যেই জায়গাটাতে আমাদের নাইট শো দেখানো হবে সেই জায়গাটায় ঢুকে আমার ফার্স্টেই আমি এত অবাক হয়ে গেছি। আরও অবাক হয়েছি, যেই জায়গাটা আমি দিনের বেলা ঘুরে বেরিয়েছি, হাজারটা ছবি তুলেছি, হাজারটা হিস্ট্রি মানে একটা করে হিস্ট্রি পড়েছি, যে জায়গাটা হিস্ট্রি পড়েছি বলেও ভুল হবে, আপনারা হেডফোন দিয়েছো এবং তার সঙ্গে একটা হিস্ট্রির একটা রেকর্ড দিয়েছো, সেটা শুনছে এবং রিলেট করার চেষ্টা করছো। সেই যেন রাত্রিবেলা এসেছি, তার পরিবেশ সম্পূর্ণ আলাদা, এবং তার সঙ্গে এই লাইটিং, এই সব কিছু সব মানে আমি দিনের বেলার সঙ্গে রাত্রিবেলাটাকে মেলাতে পারছিলাম না। দুটো যেন দুরকম রূপ, এবং মনে যেন সত্যি একটা অন্য জায়গায়, ইতিহাসের একটা অন্য পিরিয়ডে এসে গেছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং সত্যি খুব ভালো লেগেছিল। যতটুকুনি পুরো শোটি কিন্তু ছিল হিব্রুতে, মোস্ট অফ দ্য কেসেস হিব্রুতে ছিল। আমি তার কিছু ক্লিপিংস তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি নিজেও শোটি দেখতে এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখতে দেখতে, যে আমি সবটা ভিডিও করতে পারিনি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সবটা ভিডিও করা কত ঠিক হবে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো এই সমস্ত লাইটিংগুলো দেখছো, এগুলো পুরোটাই কিন্তু টাওয়ার অফ ডেভিড মিউজিয়ামেরই একটা অংশ, এবং সেই জায়গায় তো লাইটিং শো করেছিল। এবং মানে শোটি শুরু করার আগে ওরা এরকম ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করে রেখেছে, তো সেটাই আমরা দেখছিলাম, এবং সেটা দেখেও আমি বেশ অবাক হয়েছিলাম, এবং খুব ভালো একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল, যে ভালো লাগাটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে একটা ঐতিহাসিক জায়গা তুমি দিনের বেলা দেখেছো, এবং রাত্রিবেলা যখন তুমি অন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছো, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। প্রাচীন যুগ থেকে মানুষের বিবর্তন থেকে শুরু করে জেরুজালেমের ইতিহাসে পৌঁছাচ্ছি, যেখানে চলে যাওয়া, ব্রিটিশদের দেশে আসা, এই সমস্ত কিছু ইতিহাসটা যখন ওরা ধীরে ধীরে ক্রমাগতভাবে বলছে, ভারী ভালো লাগছিল যে সময় কিভাবে পরিবর্তন হয়, কিভাবে জেরুজালেম শহরটা তৈরি হলো, অসাধারণ। আমি বলবো যে নাইট শো দু ধরনের আছে। একটা কিং ডেভিড ছোটোবেলা থেকে বড় হলেন, কিভাবে লিডার হলেন, এই সমস্ত কিছু হিস্ট্রি রয়েছে। এটা একটা নাইট শো, আর তার সঙ্গে এটি একটি শো যেখানে জেরুজালেমের হিস্ট্রি রয়েছে। তো দুটি শোই তোমরা দেখতে পারো। কিং ডেভিডের শোটি আমার এখনও দেখা হয়নি, ভবিষ্যতে দেখার ইচ্ছা থাকলেও
মোটামুটি এই শোটি শেষ হয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি ওল্ড জেরুজালেমের বাইরে এসে গেছি। এবার বাড়ি ফেরার পালা। তাতে জেরুজালেম দেখতে ভারী ভালো লাগছিল। এমন নয় যে আমি আগে দেখিনি, কিন্তু ওই যে বললাম বারবার জেরুজালেম আমার মুগ্ধ করে, মন্ত্রমুগ্ধ করে। এবারটা ব্যতিক্রম হয়নি। এটি হলো জাফা গেট। জাফা গেটেরও কিন্তু এমন ইতিহাস রয়েছে, কিন্তু ইতিহাস পরে হবে। আজকে তো আমি শুধু মুগ্ধ হয়ে গেছি, তাই মুগ্ধতার গল্পই থাকলো। এইখানে কিন্তু কানে হেডফোন দিয়ে সবাই নাচ করছে। এটাকে কিছু একটা বলে, নামটা ওই মুহূর্তে একদমই ভুলে গেছি। একদিনই মুশকিল সিনেমাতে একটা গান ছিল যে কিছু হেডফোন নাচ করছে, বেশ ওরকম ধরনের কিছু। ফেরার পথে আমরা আবার গাড়িতে দেখতে পাচ্ছি না, রাস্তা দিয়ে গেছে। যাই হোক, কোনোভাবে আর কি রাস্তা ফেরাম এবং ঠিকঠাক করে বাসে পৌঁছে যেতে পেরেছিলাম। এই দিন জেরুজালেম যাওয়া বলে সকালে কিন্তু আমি বেশ ভারী ব্রেকফাস্ট করেছিলাম। কেন? কারণ এই ব্রেকফাস্টটা করলে অ্যাভোকাডো টোস্ট আমার দিনে বেলা অনেকটা সময় পেট ভর্তি থাকে, এবং লাঞ্চটা যদি একটু দেরি করে করি তাহলে বেশ সুবিধা হয় আমার। মানে সন্ধ্যার সময় অনেকটা সময় পেটটা ভর্তি থাকে, কারণ রাতে ফিরে কখন খাবো কী খাবো জানি না, তো সেই জন্য এই ব্যবস্থা। তো অ্যাভোকাডো টোস্টের জন্য খুব সহজ মানে রেসিপি হচ্ছে, প্রথমে ব্রেডটাকে ভালো করে টোস্ট করে নাও। আমি একটু কড়া টোস্ট পছন্দ করি, তোমাদের যেরকমভাবে পছন্দ সেভাবে টোস্ট করে নিতে পারবে। অ্যাভোকাডোটাকে ভালো করে পেস্ট করে নাও। মোটামুটি এই দুটোই কাজ, এর বাইরে কিন্তু আর সেরকম কোনো কাজ এই পুরো রেসিপিটিতে নেই। অ্যাভোকাডোটাকে পেস্ট করে নেওয়া, আর ওদিকের হচ্ছে ব্রেডটাকে ভালো করে টোস্ট করে নেওয়া। এরপর একটু ধনেপাতা কুচি, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু ক্যাপসিকাম কুচি, একটু কর্ন, আর একটু লঙ্কা কুচি, ব্যাস। আর কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু এক্ষেত্রে লাগবে না। এর মধ্যে আমি সামান্য লেবু রস সবসময় দিই, কারণ অ্যাভোকাডোর টেস্টটা একটু অদ্ভুত। মানে বেসিক্যালি আমি ওটা টেস্টই পারি না, মানে ভালো জিনিসটা খেতে নো ডাউট ভালো, কিন্তু লেবুর রস না দেওয়াটা টেস্টটা প্রপারলি আসে না। এর সঙ্গে আমি একটু জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার দিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে অরিগানো, চিলি ফ্লেক্স, আর গোলমরিচ গুঁড়ো, আর নুন। মোটামুটি যে ধরনের স্যান্ডউইচই বানাই না কেন, এগুলো আমার বেসিক ইনগ্রিডিয়েন্টস, যেগুলো আমি সবসময় ব্যবহার করি। এই তো হয়ে গেল। সমস্ত কিছুকে এবার চপাচপ করে মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে যে ব্রেডটাকে টোস্ট করেছো ভালো করে, তার উপরে একটুখানি স্প্রেড করে দাও, দিয়ে খেয়ে নাও। সকালে এটা কিন্তু প্রচণ্ড হেভি একটা ব্রেকফাস্ট, বেশ অনেকক্ষণ ধরে পেট ভরে থাকে, আর আমার তো পেটের সঙ্গে সঙ্গে মনটাও ভরে যায়। এটা আমার খুব প্রিয় ব্রেকফাস্ট। তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। কলকাতা থাকলে এইসব আমি কখনোই কিনতাম না, নইব চো। এখানে এসে কিনি, কি খাবো ব্রেকফাস্টে, মানে বিভিন্ন ধরনের আইডিয়া ভাবতে হবে। ঠিক আছে, অ্যাভোকাডো টোস্টটা কিনলাম, একদিন দুদিন তো চলে যাবে। তো ব্রেডগুলো আমার টোস্ট করা হয়ে গেছিলো, তার মধ্যে আমি অ্যাভোকাডো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এরপর আর কি একটা 4টে অ্যাভোকাডো টোস্ট, আর তার সঙ্গে 1 কাপ কফি। ব্রেকফাস্ট কিন্তু দারুণ হয়েছিল, আর সাথে কিন্তু পেটটাও ভরেছিল অনেকক্ষণ। তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের যেদিন কীরকম হেকটিক স্কেডিউল থাকে, বা যা কাজের চাপ থাকে, বা অন্য কোনো ধরনের এঙ্গেজমেন্ট থাকে, তো সেই দিন তোমরা কি ব্রেকফাস্ট করো, বা সেদিন তোমাদের খাওয়ার রুটিন কীরকম থাকে, তোমরা কি খাওয়া স্কিপ করো, সেটাও তাহলে কমেন্টে জানিও। আর আজকে থাকলো ভিডিও এইটুকুনি, পরে আর একদিন দেখা হবে। টাটা।